সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমার দেশ স্পেশালে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সচিব জনাব শফিকুল আলম। শফিক ভাই, আপনাকে আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনার সাথে কথা বলতে ভালো লাগে। কেমন আছেন আপনি? আপনাকে তো আমরা কিছুদিনের ব্যবধানে আবার পেলাম। এর ভিতরে আপনারা অনেকগুলা কাজ করেছেন রাষ্ট্রীয়ভাবে। আমি যদি বিশেষভাবে বলতে চাই, যেটা হলো যে আগস্টের 5 তারিখে যেটা গণ অভ্যুত্থান দিবস, এই দিনে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছেন। এছাড়া জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে এই 5 তারিখেই। এরপরে অনেকগুলা আপনারা মালয়েশিয়া সফর করে আসছেন, অতি সম্প্রতি যেটা মালয়েশিয়া সফর করে আসলেন। এবং এছাড়াও রাষ্ট্রীয় পর্যায়ে অনেকগুলা বিষয় এই মুহূর্তে আলোচিত হচ্ছে। নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে হবে কি হবে না, এই নিয়ে এক ধরনের আলোচনা চলছে। আবার জুলাই সনদ যেটা, এটা বিশেষ করে সংস্কার প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়িত হবে, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতভেদ দেখা দিয়েছে। এবং ঐকমত্য কমিশন যেটার মেয়াদ 14 তারিখে শেষ হয়ে গেছে, এটার মেয়াদ আরও 2 মাস বাড়ানো হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে এই 2 মাসের ভিতরে হয়তো এই ব্যাপারে একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এইরকম অনেকগুলা বিষয় এই মুহূর্তে সামনে আছে, জাতির সামনে প্রশ্ন আছে, সাংবাদিকদের প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন। তো আমরা আশা করব যে আপনার এই সমস্ত বিষয়গুলো আপনি সরকারের তরফ থেকে একটু খোলাসা করবেন। শুরুতে আপনার কাছ থেকে একটু মালয়েশিয়া সফর নিয়ে, মাননীয় প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। এই সফরের ফলে বাংলাদেশের কি অর্জন? না, এই সফরটা খুবই বহুবিধ। যদি দেখেন, আমরা অলরেডি এটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করেছি। আমাদের যে অর্জনগুলো আমরা কিন্তু স্পষ্টভাবে বলেছি। প্রথম কথা হচ্ছে, মালয়েশিয়ার সাথে আমাদের তো একটা সুসম্পর্ক ছিলই। তো আমরা এই সুসম্পর্কটাকে নতুন উচ্চতায় নিতে চাচ্ছি। এই নতুন উচ্চতায় নেওয়ার ফলে যেটা হবে যে আমাদের ওইখানে মাইগ্রেশনটা আমরা বাড়াতে চাচ্ছি। আমাদের যে ওয়ার্কাররা যেখানে আছে, তাদের ওয়ার্কাররা যেমন অনেকে, কেউ বলেন লিখিত মানে অফিসিয়ালি আছে 8 লক্ষ, আর সব মিলে যদি ধরেন কেউ কেউ বলে 15 লক্ষ ওয়ার্কার আমাদের ভাই বোনরা আছেন। তো এই যে তাদের যে ওয়েলফেয়ারটা, সেটা যেন ঠিক করা যায়, সেটা আমরা দেখেছি। মালয়েশিয়ার সাথে আমাদের ট্রেডের সম্পর্ক আরও বাড়াতে চাচ্ছি। মালয়েশিয়ার সাথে আমরা ওদের অনেক বড় বড় ইনভেস্টর, তাদেরকে আনতে চাচ্ছি যে তারা যেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে। তারপরে হচ্ছে যে ওদের সাথে ওদের দেশের একটা বড় মার্কেট তৈরি হয়েছে, আমরা যাতে পণ্য বেশি ওদেরকে এক্সপোর্ট করতে পারি, সেই জন্য আমরা ওদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা নেগোসিয়েশন শুরু করার ডিসিশন নিয়েছি। শেষে আছে যে ডিফেন্সের একটা কোঅপারেশন, সিকিউরিটি এজেন্সিগুলো যাতে যে কোনো পরিস্থিতি যেগুলো উদ্ভব হয়, সেগুলোর ব্যাপারে যাতে নিবিড়ভাবে দুই দেশেরই সিকিউরিটি এজেন্সিগুলো যেন কাজ করতে পারেন, এটা আমরা করতে চাচ্ছি। এছাড়া অন্যান্য মানে দ্বিপাক্ষিক সমস্ত কিছু নিয়ে ওদের সাথে আলাপ হয়েছে, এবং আমরা মনে করি যে এটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর ছিল। আমি বলবো যে ল্যান্ডমার্ক একটা ট্যুর ছিল। আরেকটা জিনিস কি, মালয়েশিয়ার পুরো গ্রেটার সোসাইটিতে প্রফেসর ইউনূসের প্রতি যে রেসপেক্ট, এটা মানে আনবিলিভেবল। এত সবাই মানে অ্যাক্রস দ্য সোসাইটি সবাই তাকে, সেটাকেই তো আপনারা কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য এটাই কাজে লাগানোর সুযোগ আছে। আনোয়ার ইব্রাহিমের ওনার সাথে পার্সোনাল বন্ধুত্ব আছে। বন্ধুত্বর আমরা রিফ্লেকশন দেখেছি। ধরেন ওনার সাথে একটা 1-to-1 মিটিং হয়েছে, তারপরে একটা রেস্ট্রিক্টেড গ্রুপের সাথে উনি মিটিং করেছেন, আবার ডেলিগেশনের সাথে মিটিং হয়েছে। পরবর্তীতে যে ওনার যে দুপুরের যে লাঞ্চন, সেটা উনি ওনার বাসায় নিয়ে গিয়ে আমাদের সবাইকে আপ্যায়িত করেছেন। এটা তো বোঝা যায় যে মানে কতটা মানে গভীরভাবে এই সম্পর্ক। তো না, সেটাই আমরা বলছিলাম যে আমরা অফিসিয়ালি দেখেছি যে 5টা সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের মধ্যে, কিংবা 2টা নোট বিনিময় হয়েছে। বাট এইটাকে আপনি যদি সাধারণ আমাদের দর্শক শ্রোতাদের জন্য এটাকে আর একটু ডিটেলস বলেন যে এতে আমরা কি কি বিষয়ে উপকৃত হতে পারি। কয়েকটা জিনিস আমরা নতুন, একটা হচ্ছে যে মালয়েশিয়ান ইকোনমি একটা নতুন বাঁক নিচ্ছে। আচ্ছা, মালয়েশিয়ান ইকোনমি আগে যেমন অনেক প্রচুর ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ছিল, ওদের ম্যানুফ্যাকচারিংয়ে ওয়ার্কার দরকার হতো। এখন দেখা যাচ্ছে ওরা হাইটেকে যাচ্ছে। আচ্ছা, হাইটেকে যাচ্ছে, ন্যানোটেক টেকনোলজিতে যাচ্ছে, এবং সেমি কন্ডাক্টরে ওরা মানে এশিয়ার মধ্যে এখন তাইওয়ান, চায়না,
কোরিয়া জাপানের পরে ওরা সবচেয়ে বড়। তো এই সেমিকন্ডাক্টরে ওদের বিশাল একটা ইন্ডাস্ট্রি হচ্ছে। তো ওরা দেখা যাচ্ছে যে ওদের দেশে প্রচুর স্কিল লেবার ডিমান্ড তৈরি হয়েছে। আচ্ছা, আমরা এবার যে ফোকাসটা ছিল যে যাতে আমাদের স্কিল লেবার আমরা ওদের দেশে পাঠাতে পারি বাংলাদেশ থেকে যাতে ওইখানে হ্যাঁ, তো ইন্ডাস্ট্রিগুলোতে সেই জন্য আমরা কি করেছি ওদের সাথে ওদের সরাসরি প্রফেসর ইউনুস তা সরাসরি বলেছেন যে ওদের দেশে আমাদের যে ছেলেমেয়েরা পড়তে যায়, এক্স্যাক্টলি 10,000-এর উপরে ছেলেমেয়ে এখন পড়ছে, আচ্ছা, তাদেরকে যেন গ্র্যাজুয়েশন করার পরে একটা গ্র্যাজুয়েট প্লাস একটা ভিসা দেয়। দিলে হয় কি ওরা ওইখানে থেকে যেতে পারবে, থেকে যে কাজ করতে পারবেন। এই স্কিল লেবার যেটা বলছেন, হ্যাঁ, স্কিল এদের বেতন অনেক পার্সন যেটা high। বলছেন, কিছু কিছু বেতন আছে $5,000 উপরে। আচ্ছা, হ্যাঁ, তো এই জায়গাটা আমরা নিতে চাচ্ছি। আমাদের তাতে হবে কি প্রচুর ছেলে মেয়ে ওইখানে মালয়েশিয়া পড়তেও যাবে, আবার আমাদের অ্যাট দ্য সেম টাইম একটা নতুন একটা দুয়ার খুললো চাকরির জন্য। প্লাস হচ্ছে যে ওদের নতুন নতুন আমরা দেখছি যে ওদের সিকিউরিটি গার্ডের প্রচুর ডিমান্ড, তো সেটা নিয়ে আলাদা বলা হয়েছে। ওদের নার্স এবং কেয়ার গিভারের প্রচুর প্রয়োজন, সেটা নিয়েও বলা হয়েছে। তো ফলে মানে নতুন জায়গাগুলো আমরা এক্সপ্লোর করছি যে কোথায় কোথায় ম্যান পাওয়ার এক্সপোর্টের জন্য হ্যাঁ, নতুন জায়গাগুলো, এবং সেইগুলো নিয়ে আলাপ হয়েছে, এবং এটার ফার্দার এটা সামনে আরো বাড়বে। এবং আমরা আরো একটা বলেছি যে আমাদের যে ডিগ্রিগুলো জি ওরা যেন এটা রিকগনাইজ করে। ফলে আমার এখানে যারা যে ডিগ্রি মানে ঢাকা ইউনিভার্সিটিতে যিনি গ্র্যাজুয়েশন করলেন বা এখান থেকে এটাকে সমান স্ট্যাটাস যাতে দেওয়া হয়, কিংবা দিলে হয় কি ক্রেডিট গুলো যাতে উনি ফুল ওইখানে যে ওনারা কাজ করতে পারেন। তো আমি বলবো যে এইগুলো খুব, এটার জন্য মালয়েশিয়ান হায়ার এডুকেশন একটা মিনিস্টার, তার সাথে কথা হয়েছে। মালয়েশিয়ান এডুকেশন মিনিস্টার আছে, তার সাথে কথা হয়েছে। আর একটা বিষয় নিয়ে আমরা খুব সিরিয়াস আলোচনা হয়েছে নিবিড়ভাবে, সেটা হচ্ছে যে হালাল ইন্ডাস্ট্রি। জি, সেটা হচ্ছে যে মালয়েশিয়া আপনি দেখেছেন যে ওদের হালাল ফুডের ক্ষেত্রে, হালাল কসমেটিকের ক্ষেত্রে, হালাল লাইফস্টাইলের ক্ষেত্রে ওদের একটা বিপ্লব ঘটে গেছে। এবং এর ফলে ওইটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটার খুব ডিমান্ড আছে, যেহেতু মুসলিম কমিউনিটি বাড়ছে ওখানে। 14টা ওদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানে ইকোনমিক জোন আছে হালাল। তা আমরা চাচ্ছি যে এইরকম একটা ইকোনমিক জোন, হালাল ইকোনমিক জোন আমরা বাংলাদেশে একটা তৈরি করব। তো সেটা নেই বলতে, কিন্তু কথা হলো এক্সপার্টিস তো আমাদের নাই। তো ওদের সাথে অনেকগুলো বিউটিক হয়েছে ওইখানে, যে তারা যেন এসে আমাদেরকে এটা হেল্প করে, এবং তারা বলেছে যে আমরা এটা করব। আর শুরুতে আপনি যেটা খুব দ্রুত আমাদেরকে একটা ওরা টিম পাঠাবে, ওই টিমকে আমরা বুঝাবো যে আমরা কি কি করতে চাচ্ছি, ওরাই আমাদেরকে বুঝিয়ে দিবে যে এই জায়গাগুলো আপনারা ঠিক করেন, করে এটা করতে হবে। আর একটা শুরুতেই যেমনটি আপনি বলছিলেন যে বাংলাদেশের প্রায় 15 লাখ লোক এখানে আছে, এর মধ্যে 8 লাখ বৈধভাবে আছে, আর 7 লাখ বলা যায় অনেকটা অবৈধভাবেই আছে, যাদেরকে হয়তো মেয়াদ ইরেগুলার হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, অবস্থায় আছে। রেগুলারাইজেশনের জন্য আসিফ নজরুল স্যার ছিলেন, উনি বারবার বলেছেন, আসিফ নজরুল স্যার বারবার যে এদের রেগুলারাইজেশনের জন্য আমরা বারবার বলেছি, আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন, আসিফ নজরুল স্যার বলেছেন, এবং এইটা নিয়েও আমরা আশা করি যে সামনে একটা দৃশ্যমান প্রোগ্রেস দেখতে পাবো। আর শ্রমিক ওভারঅল শ্রমিক যাওয়ার বিষয়ে আমরা একটা জিনিস দেখলাম যে আগামী 3 বছরে প্রায় 12 লাখ শ্রমিক বাংলাদেশ থেকে যারা যাবে, তারা যাতে রেগুলার বেসিসে এবং কম পয়সায় রাষ্ট্রীয়ভাবে যেতে পারে, মানে এটা একটা আমাদের একটা জিনিস আমরা করতে চাচ্ছি। আপনারা জানেন যে মালয়েশিয়ায় যে যারা যাচ্ছেন তাদের যাওয়াটা অনেক আগের, যেমন ধরেন গত সরকারের আমলে মালয়েশিয়ায় কারা যাবেন সেটা নিয়ে এক ধরনের লুটপাট করেছে। আচ্ছা, সালমান এফরন বলেন, লোটাস কামাল বলেন, এদের তারা নামে বেনামে বিভিন্ন ম্যান পাওয়ার এজেন্সি খুলে এই লোকগুলোকে এক্সপ্লয়েট করেছেন। আমরা চাচ্ছি যে এই জায়গাগুলো যদি এমন করা যায় যে আমরা ওদের ওইখানে লোক পাঠালাম, সেটা BOESL এর মাধ্যমে, BOESL, যেটা আসলে সরকারি, তাহলে হয় কি রেগুলেটেড, কস্টটা রেগুলেট করা যায়। এখন BOESL অনেক লোককে পাঠাতে পারে না, বাট যদি আমরা দেখি যে লিমিটেড স্কেলে আমরা পাঠাতে পারছি, তাহলে এটা হোয়াই নট, এটা তাতে হবে যেই লোকগুলো বিদেশ যাবে তাদের অত খরচ হবে না। জি, আচ্ছা, আরেকটা ভিজিট নিয়ে আমরা এর আগে আপনার কাছ থেকে শুনছিলাম, এবং এটার সর্বশেষ অগ্রগতিটা কি, যে বাংলাদেশে যে চাইনিজ যে ইনভেস্টমেন্ট আমাদের মেডিকেল সেক্টরে, আমরা রিসেন্টলি দেখলাম যে বাংলাদেশের একটা ডেলিগেশন আপনার প্রেস টিমের একজন ডেপুটি প্রেস সেক্রেটারির নেতৃত্বে ভিজিট করেছে, এবং এখানে সাংবাদিকরাও ছিলেন, চীন সফর করেছেন। তো আমরা শুনছিলাম চীন সরকারের উদ্যোগে বাংলাদেশে একটা বড়
উত্তরাঞ্চলে একটা বড় হাসপাতাল হবে, এছাড়াও ঢাকায়, চিটাগাং, মানে আরও 2টো হসপিটাল হবে। তো মেডিকেল সেক্টরে এই অগ্রগতিটার কিছু জানাবেন কি আমাদের দর্শক শ্রোতাদের জন্য? আমাদের যেটা হয়েছে যে আমাদের তো ধরেন সাধারণ যে চিকিৎসা আমাদের দেশেই হয় এবং কিছু কিছু ক্রিটিক্যাল কেয়ারেও আমরা খুব প্রোগ্রেস করেছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে খুবই ডেলিকেট কিছু ক্রিটিক্যাল কেয়ার আছে যেটার জন্য আমরা আসলে ইন্ডিয়ায় ভিজিট করতাম। আমাদের অনেকে ইন্ডিয়া যেতেন, যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা কাছাকাছি, প্লাস ফুড হ্যাবিট, কালচারাল হ্যাবিটের মধ্যে কিছুটা পারস্পরিক বোঝাপড়া আছে। ঠিক আছে, আমি জানি ওইটা কীরকম। তো কিন্তু ফলে আমাদের এই যে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে মেডিকেল ভিসার ক্ষেত্রে ইন্ডিয়া কড়াকড়ি আরোপ করছে, কিংবা ফলে অনেকেই যেতে পারছেন না। যেতে না পারার কারণে আমাদের এই যে ভাই বোনরা যারা সাফার করছেন তাদের জন্য অল্টারনেটিভ রুটের জন্য প্রফেসর ইউনূস চাইনিজ প্রেসিডেন্টের কাছে সরাসরি করেছিলেন। এই রিকোয়েস্টের আলোকেই তো একটা হাসপাতালের কথা এসছে। তারপরে ওরা এখন যেটা করে দিয়েছে আমাদেরকে যে দেখো তোমাদের খুব কাছে হলো ওদের কুনমিং শহর, যদি চিরাং থেকে কুনমিং যান আপনি 90 মিনিটে যেতে পারবেন, মানে 1.5 ঘন্টায় আপনি ওইখানে যেতে পারবেন। তো এই কুনমিং শহরে যাতে ওইখানে 4টা না 6টা বড় সরকারি হাসপাতাল, এক একটা বিশাল 4000-5000 বেডের, সেখানে ওরা বলছে যে তোমরা আমাদের লোকগুলোকে যেই কস্টে আমরা চিকিৎসা দেই তোমরা লোক পাঠাও, আমরা সেই কস্টেই দিব। এবং ওইখানে যে অনেকে দেখতেছেন যে খুবই মানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, কিছু কিছু ক্ষেত্রে যেমন ওদের মানে তুলনাই নাই, কিছু কিছু যেমন আই কেয়ারের ক্ষেত্রে ওদের কোনো তুলনা নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ডিসএবিলিটির ক্ষেত্রে কিছু কিছু ডিসএবিলিটির ক্ষেত্রে ওদের কোনো তুলনা নাই, মানে ওরা বেটার দেন ইন্ডিয়া। হ্যাঁ, তো আমরা যেটা হচ্ছিল যে মানুষের এই বিষয়ে অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছিল না। তো আমাদের নেতৃত্বে চায়নার সরকারের সাথে আমরা করে আমরা ওইখানে একটা টিম পাঠিয়েছিলাম যে সাংবাদিকরা যে দেখে আসুক ফ্যাসিলিটিগুলো কি, তারা যেন সবাইকে বলে যে এই ফ্যাসিলিটি হচ্ছে, এই বিষয় হচ্ছে। তো ওরা গেছে যে প্রচুর দেখে এসছে, রিপোর্ট করছে। এতে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের মধ্যে চাইনিজ যে ফ্যাসিলিটিগুলোর একটা অ্যাওয়ারনেস হবে। যেমন ধরেন আপনার কত টাকা লাগে, আপনার ওইখানে খাবারটা কি, বা আপনি যে খাবারটা খাচ্ছেন হালাল কিনা, আপনার ইন্টারপ্রিটেটর লাগে, ওইখানে ইন্টারপ্রিটেটর আছে কিনা। আমরা ওইখানে যে দেখছি যে বাংলাদেশি কিছু স্টুডেন্ট অলরেডি এখানে কাজ করছে। তো তারপরে হচ্ছে যে অন্য কোনো ব্যারিয়ার আছে কিনা, কস্টটা কি পড়ে, একটা বড় ধরেন আপনি ক্যান্সারের খুবই একটা ডেলিকেট অপারেশন করবেন, বাংলাদেশের থেকে ওইখানে কস্টটা কত বেশি এবং ওইটার ফলে সাকসেস রেটটা কত, ঠিক না? এই পুরো জিনিসগুলো জেনে এসছেন, এসে এইখানে সবাই রিপোর্ট করছেন। আমরা মনে করি যে এটা আরও অনেকের যাওয়া উচিত, বাংলাদেশের মিডিয়াগুলো তাদের নিজস্ব খরচেই এইখানে পাঠানো উচিত, তাহলে কি আমরা জানতে পারবো যে ওইখানে কি ফ্যাসিলিটিসগুলো। আর যে হসপিটাল করার অগ্রগতিটা কিছু কি আমাদের জানাতে পারবেন? হসপিটালে আমরা এখনো ল্যান্ড খুঁজছি। আমরা এইটা তো একটা নর্থ বেঙ্গলে রংপুরের আশেপাশে আমরা ল্যান্ড খুঁজছি, খুব শীঘ্রই পাওয়া যাবে। আর ঢাকা কিংবা আরো 2টো করার কথা, মানে এই প্রজেক্টগুলো কি এখনো অন আছে, এগুলো হবে আলটিমেটলি আমরা আশা করতে পারি? আমরা রংপুরের ক্ষেত্রে ওইটাকে ঘিরে আগে হেলথ সিটি হোক, তারপর একটা পরে দেখা যাবে। ওইটাকে ঘিরে আমরা একটা হেলথ সিটি করতে, মানে এই সরকারের অন্তর্বর্তী সরকার কি এটা করে যেতে পারবে আমরা জানি না। আমরা মনে করি যে কোনো সরকারের কাজই তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তো আমরা যে কাজটা এগিয়ে নিয়ে রাখবো, আমরা আশা করব যে পরবর্তী গভর্নমেন্ট এটাকে আরো সিরিয়াসলি দেখবে। আমরা ভিন্ন প্রসঙ্গে একটু যেতে চাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 5 তারিখে যেটা স্পষ্ট করেই বলেছেন যে ফেব্রুয়ারির ফার্স্ট হাফে নির্বাচন হবে। তো আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? একদম এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইলেকশন খুব ভালোভাবে হবে, একদম ফেব্রুয়ারিতেই, ওই যে রোজার আগে যে বলা হয়েছে ঘোষিত সময়েই হবে, এবং এটা উৎসব মুখর পরিবেশে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এই বিষয়ে আমাদের গভর্নমেন্টের একদম সার্বক্ষণিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিকিউরিটি ফোর্সগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং তারা অলরেডি নিচ্ছে। যেই ধরনের প্রকিউরমেন্ট লাগবে সেগুলো আমরা করছি। তারপরে ইলেকশন কমিশন তার মতো করে প্রস্তুতি নিচ্ছে, এবং আমরা আশা করি যে জাস্ট আপনি ধরেন এখনও বর্ষা চলছে, এবছর কিন্তু বর্ষাটা অনেক বেশি
মানে বেশি হচ্ছে, বৃষ্টি সামনে তো বাদল ফোরকাস্ট বেশি। আছে আরো কিছু বন্যার হ্যাঁ, একটু তো forecast আমরা আছে। এই বর্ষার সময়টা শেষ হবে সেপ্টেম্বরের শেষ নাগাদ। জি। তো সেপ্টেম্বরের শেষের পরে আমরা আশা করছি পুরো সারা বাংলাদেশ ইলেকশনের আমেজে, ইলেকশনের আমেজ পুরো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আপনি নির্বাচনের কথা বলছিলেন যে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে আপনাদের কার্যক্রমটা কি স্যাটিসফ্যাক্টরি লেভেলে এখনকার আমরা আইন শৃঙ্খলা অলরেডি পরিস্থিতি 6 নিয়ে? মাস আগের থেকেই, জি। 7 মাস আগের থেকে, আমি বলবো যে গত মাসের থেকে এটা নিয়ে কাজ হচ্ছে। 2 দফা বড় মিটিং হয়েছে, সেটার আমরা কিন্তু নিউজ পেপারগুলোকে, টিভিগুলোকে জানিয়েছি, এটার উপর ব্রিফিং হয়েছে। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের অনেকগুলো দিক আছে। প্রথম দিক হচ্ছে এটাকে সিকিউরিটিটা ইনশিওর করা, যে কোনো ধরনের কোনো যাতে সিকিউরিটি কেউ যেন হ্যাম্পার না করতে পারে। সিকিউরিটি হ্যাম্পার না করার মূল কারণে আমার লাভটা হচ্ছে যে জনগণ সবাই এসে, যে বৃদ্ধ বৃদ্ধা, ইয়াং ছেলেমেয়ে বা নারী যারা এরা বা ইভেন যিনি অসুস্থ, তারা সবাই যেন এসে ভোট দিতে পারেন এবং খুব উৎসব মুখর পরিবেশে। ওইটার জন্য প্রাইমারি শর্ত হচ্ছে যে সিকিউরিটি অ্যান্ড সেফটি এনশিওর করা। সেটার জন্য আগেই চক আপ করা হয়েছে যে 8 লক্ষর মতো পুলিশ, আনসার, বিজিবি এগুলো থাকবেন, কোস্টগার্ড এগুলো থাকছেন। আর সাথে আমরা এবারের মতো রাখছি হচ্ছে আর্মির তরফ থেকে অ্যাটলিস্ট 80,000, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে 1 লক্ষ মিলিটারি ট্রুপস যাতে ইয়ের সময় ডিপ্লয়মেন্ট থাকে। ওনারা থাকবেন স্ট্রাইক ফোর্স হিসাবে, যাতে কোথাও কোনো একটা ধরনের ভায়োলেন্স হচ্ছে, ওনারা কিন্তু খুব দ্রুত সেখানে মুভ করে জিনিসটাকে আন্ডার কন্ট্রোল। আর্মির তো অলরেডি মেএসটিসি পাওয়ার তো দেওয়াই আছে এবং আমাদের এটা তো বহালই থাকবেন জি, জি, নিশ্চয়ই জি। ইলেকশনের তো সময়। এই ইয়েগুলো আছে। তারপরে হচ্ছে যে আপনার যেগুলো 47,000 হচ্ছে ভোটিং সেন্টার, জি জি। এই আমরা এটার মধ্যে কোন কতগুলো ভালনারেবল। ভালনারেবল সেটা অলরেডি বাছা হয়ে গেছে। 16,000কে আমরা ধরছি যে ভালনারেবল। জি জি। এই 16,000-এর জন্য আলাদা সিকিউরিটি প্ল্যান নেওয়া হয়েছে। জি। তারপর হচ্ছে যে যারা ওইখানে সিকিউরিটিতে থাকবেন তাদের ট্রেনিংটা কেমন হবে, সেটার ট্রেনিংও কিছু কিছু ক্ষেত্রে শুরু হয়েছে। আর একটা হচ্ছে যে এই ব্যবস্থা করতে যে বা সামনে সিকিউরিটি কি হবে, সেটার জন্য আমরা সিসিটিভির কিছু কিছু হচ্ছে বডি ক্যামেরা ধরেন আমাদের অলরেডি 10,000 আছে, কিন্তু আমার তো ইয়ে হচ্ছে 47,000। তো সেই জন্য আমরা 50,000 মোট বডি, মানে 40,000 আরও এক্সট্রা বডি ক্যামেরা আমরা প্রকিউরমেন্ট করতে যাচ্ছে, এই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট করতে যাচ্ছে। তো সবগুলো মূল্য যে আমি মনে করি যে প্রস্তুতি ভালো। আর একটা বিষয় হচ্ছে কি, শুধুমাত্র তো গভর্নমেন্টের প্রস্তুতির উপরই তো একটা ভালো নির্বাচন নির্ভর করে না। নির্বাচনের জন্য গ্রেটার সোসাইটি যারা আছেন পার্টিসিপেশন লাগে। পলিটিক্যাল পার্টিগুলো খুব উৎসবমুখর আছেন। আমরা মনে করি যে এই বর্ষাটা শেষ হোক, শেষ হলেই দেখবেন যে সবাই উৎসবমুখর পরিবেশেই এই ক্যাম্পেইনিং শুরু হবে। তাইলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিংবা বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে যে মাঝে মধ্যে সন্দেহ পোষণ করে বলা হয়, আমি নাম ধরেও বলতে পারি, আপনি কিছুদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, উনি বলছিলেন যে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আজকে আবার দেখলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনি বলছেন যে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশে হবে না। আবার সালাউদ্দিন সাহেব বিএনপির সিনিয়র লিডার, যে নেগোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি বলছেন না নির্বাচন হবেই, কোনো শক্তি নাই নির্বাচনকে ঠেকিয়ে রাখার। তো এই যে নানা হুঙ্কার, নানা বক্তব্য, এইগুলা কিভাবে আপনারা সামাল দেবেন? কি বলছে, আমি কারো ইন্ডিভিজুয়ালি কারো বিপক্ষে কিছু বলছি না, বাট আমাদের সরকার বারবার বলছে এবং এই ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার, ইলেকশন ফেব্রুয়ারিতে রোজার আগে হবে, এর ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। তো ইলেকশনের সাথে আরেকটা জিনিস একটু সম্পর্কিত আছে, যেটা জুলাই ঘোষণাপত্র আমরা দেখলাম, কিন্তু জুলাই সনদ, যে সনদের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো ইনক্লুডেড থাকবে, এই ব্যাপারে ঐকমত্য কমিশন তাদের মেয়াদের ভিতর এটা শেষ করতে পারেনি। এই জন্য কমিশনের মেয়াদ আরও 2 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় আটকে আছে বিষয়গুলো? কোথায় আসলে আটকায় নাই। আপনার একটা জিনিস বুঝতে হবে, এই ধরনের একটা যদি আপনি পলিটিক্যাল সেটেলমেন্ট করতে যান অন্য দেশে, আপনি জাস্ট দূরের দেশ না, নেপালেই দেখেন না, ওরা নতুন একটা কনস্টিটিউশন করতে 8 বছর সময় লেগে গেছে।
এগুলো তো একদিনের বিষয় না। আপনি একটা ধরেন বিএনপি, আরেকজন জামাত, আরেকজন হয়তো কমিউনিস্ট পার্টি, একটা বিষয়ে তো অনেকে অনেক ভাবনা নিয়ে আসেন, অনেক চিন্তা ভাবনা নিয়ে, এবং ওইটা নিয়ে ডিবেট হয়, এবং ডিবেট হলে এনলেস এটা আপনি আপনার জায়গাটা ছাড়তে চান না, উনি ওনার জায়গাটা ছাড়তে চান না, তারপরে ডিবেট করতে 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 আপনি একটু ছাড় দেন, উনি একটু ছাড় দেন, তারপরে আমরা একটা কনসেনসাসে যাই। তো সেই অনুযায়ী দেখেন আমাদের এই নিয়ে আলাপ আলোচনাই শুরু হয়েছে ফেব্রুয়ারি মার্চের দিকে। তো সেইখান থেকে প্রথমে এক দফায় অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়ে গেছে, সেকেন্ড দফায় ধরেন 22 দিন ইন্টেন্সিভ আলোচনা হয়েছে, এবং 22 দিনের আলোচনার হচ্ছে যে 19টা বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, আর বাকিগুলো বিষয় খুব বেশি কিন্তু নাই, এই বাকি বোধ 7-8টা বিষয় এরকম। এইটা নিয়ে আমার মনে হয় যে আরও আমাদের 1-2 মাস আছে, এই 2 মাস আছে, তারা ভালো মতো কথা বলে করেন। একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপগুলো করছেন কনসেনসাস কমিশনের সাথে, কেউ ওয়াকআউট করেন নেই, কেউ বলেন নাই যে না আমি এই আলোচনায় থাকব। ওয়াকআউট করছেন কিন্তু স্থায়ীভাবে করেননি, এগুলো স্থায়ীভাবে করেননি, এটা অ্যাজ এ মার্ক অফ প্রোটেস্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ, সবাই এতে এঙ্গেজ হয়েছেন। আর এবং আপনি দেখেন না, আমরা তো লাইভ টেলিকাস্ট করছি, দেখাই যাচ্ছে যে কি কি, এবং আরেকটা হচ্ছে যে সবাই তারা খুব সিরিয়াসলি এই ডিবেটে অংশগ্রহণ করছেন। এই যে দুইটা জিনিসের এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে এখন একটা দুইটা জিনিস, একটা হলো যে পিআর পদ্ধতি নিয়ে, আর একটা বাস্তবায়ন প্রক্রিয়া তৈরি হইতে বাস্তবায়ন প্রক্রিয়া, এটা একদিনের বিষয়। আপনি কেমনে করবেন, আর আপনি যদি মতৈক্যই হয়ে যে আমরা এইগুলো মানবো, জি, বাকিটা তো কোনো বিষয় মানে আইনের মাধ্যমে হবে না, পরবর্তী পার্লামেন্ট হবে নাকি দ্রুত ঘোষণার মাধ্যমে হবে। একটা কাপল চিন্তা ভাবনা করলো যে তারা বিয়ে করবে, হ্যাঁ, নাকি সে কাজী ডাইকা এটা বিয়ে করবে, নাকি কোর্টে করবে, নাকি অন্য কোর্টে ওই যে কি যেন মালা বদল করে আমি তোমার মালা দিলাম, তুমি আমরা এখন হাজবেন্ড এন্ড ওয়াইফ। আপনি এইটা হচ্ছে আপনার বিষয়, আপনি এটাকে খুব সিরিয়াস সমস্যা বলে মনে করছেন না? কোনো ধরনের কোনো সমস্যা না, আমাদের ঐক্যমত্যটা আর বাকি যে বিষয় সেগুলো আসুক, এবং আমরা মনে করি, এবং আমি না, এই যে নির্বাচন বয়কটের যে হুমকিটা আসছে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে আপনাদের স্যালুট করতে হবে, তারা যে এত ধীর স্থির ভাবে এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতকে আসছেন, জি, এটা সবাইকে এদেরকে স্যালুট দিতে হবে। সত্যিকার অর্থে বাইরের দেশে চেয়ার টিয়ার নিয়ে মারামারি শুরু হয়ে যায়, হ্যাঁ, এবং অনেকে দীর্ঘদিন 6 মাস আমি করব না, এখানে একটা যে ব্যবস্থা হচ্ছে সেটার সাথে আমি নাই বলে চলে গেল, আপনি তখন তাকে আনতেই পারলেন না। এখন যে বলা হচ্ছে যে নির্বাচন, এটা না হলে আমরা নির্বাচনেই যাব না, এই নির্বাচন এইখানে কোনো এফেক্টেড হবে না, নির্বাচন তার ফেব্রুয়ারির ফার্স্ট 15 দিনের মধ্যেই হয়ে যাবে। আরেকটা কথা বলা হচ্ছে যে যদি নির্বাচনে এনসিপি জামাত অংশগ্রহণ না করে, তাইলে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন না, কিংবা থাকবেন না উনি। যারা নিয়ে যদি নিয়ে অনেকেই তো ঘুমান, এত টেনশন নিয়ে ঘুমানোর কিছু নাই, নির্বাচন হবে, কোনো চিন্তা নাই। না, এখন কেউ যদি না যায়, তাইলে কি নির্বাচন আপনারা করবেন? প্রফেসর ইউনূস কি পদত্যাগ করে করবেন? আমরা সবাইকে নিয়ে নির্বাচন করব, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এবং আমরা সবাইকে নিয়ে নির্বাচন করব। তাইলে এই প্রচারণাগুলো কিসের, কেন? ভাই, বাংলাদেশে অনেক সন্দেহবাতিগ্রস্ত লোক আছেন, হ্যাঁ, অনেকে সন্দেহতে থাকেন, ঠিক না? তো এই সন্দেহ, এইটা নিয়ে আমরা কোনো সন্দেহ নেই, আমরা জানি আমরা কোথায় যাচ্ছি। নির্বাচনের আগে এই যে বর্তমান সরকার আছে, এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসন্ন কিনা, কিংবা হবে কিনা, এখানে দুইটা কথা বলা হচ্ছে। একটা হলো যে 2 জন উপদেষ্টা যারা এনসিপির সাথে সম্পৃক্ত কিংবা ছাত্রদের প্রতিনিধি, তারা পদত্যাগ করবেন কিনা, এটা নিয়ে আজকের পত্রিকায় নিউজ আছে যে তারা পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন। কেউ এখান থেকে নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে ক্যাবিনেট থেকে পদত্যাগ করেই কি নির্বাচনে অংশ নিতে হবে? আইনে তো কিছু নাই বলা। আমি জানি না, একজন উপদেষ্টা তো এটা নিয়ে বলেছেন যে উনি নিজে ইলেকশন উনি করবেন এবং পদত্যাগ করবেন, এটা বল। হ্যাঁ, না, এটা একটা হচ্ছে কি, আপনি সবকিছু তার বইয়ে লেখা থাকে না, হ্যাঁ, এটা উনি, এটাই তো হওয়া উচিত যে আমি যদি, যেমন ধরেন আমি প্রেস সেক্রেটারি, আমার মনে হলো যে আমি পলিটিক্যাল ক্যারিয়ার পারসিউ করব, তাহলে আমি কি করব? আমার তো এখন তাহলে এই গভর্নমেন্টে থাকার নৈতিক অধিকার তো আর থাকে না, সেক্ষেত্রে আমি এখান থেকে চলে যেয়ে আমি ইলেকশনটা করব, এটাই তো। আমি তারপরে এইখান থেকে যে আমি আমার মতো করে
আমি এই গভর্নমেন্টের থেকে আমাকে ডিসঅ্যাসোসিয়েট করে আমি এর থেকে দূরে সরে যে তারপরে আমার করতে হবে, যাতে কেউ না বলতে পারে যে আমি এই গভর্নমেন্ট দ্বারা বেনিফিটেড হচ্ছি, ঠিক না? এর একটা কথা আসছে এর পাশাপাশি যে নির্বাচনের আগে কি কোনো জাতীয় সরকার হতে পারে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্বদের নিয়ে? এইটাই তো সমস্ত পার্টির সাপোর্টের সরকার নাকি? জি, না কিন্তু এটা পলিটিক্যাল পার্টিগুলোর সরাসরি প্রতিনিধিত্ব নেই। সরাসরি প্রতিনিধিত্ব না থাকলেও তাদের সাপোর্টেই তো হয়েছে নাকি? তা তো বটেই, অবশ্যই সবার সাপোর্ট নিয়ে তো তারা কাজ করছে শুরু থেকেই। মিডিয়া এই মুহূর্তে যে রোল প্লে করছে এটাতে আপনাদের মূল্যায়ন কি? মিডিয়ার আমি বলবো যে এই মূল্যায়নটা মিক্সড। আমরা যেইটা তাদের কাছে রেসপন্সিবল মিডিয়া বিহেভিয়ার আশা করছিলাম সেটা আমরা পাই না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্লিক বেট জার্নালিজম করেন, খুব চুটুল জার্নালিজম করে এই একটা জিনিস ছড়িয়ে দিলেন, ওইটা জিনিস দেখা গেলো পরবর্তীতে দেখা গেলো ওইটা ভুল। যেমন কয়েকদিন আগে ধরেন অনেকগুলো মিডিয়া বলছে যে পিটার হাসকে কক্সবাজারে দেখা গেছে, হ্যাঁ, ফ্যাক্ট চেকাররা বলছেন যে এটা ভুয়া, তারপরে ওনারা মানতে চাচ্ছেন না, ঠিক না? তাই আপনি মিসলিড করে লাভ কি? প্লাস হচ্ছে যে মিসইনফরমেশন ডিসইনফরমেশন এমনভাবে ছড়ায়, তাতে হয় কি যে অনেক ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট করে মানুষের লাইফে, মাইনরিটির একটা লাইফ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই কাজগুলো মিডিয়া যেই ধরনের তাকে আমি বলবো যে যেই ধরনের অ্যাটিটিউড, যেই ধরনের রেসপন্সিবল বিহেভিয়ার করার কথা ছিল সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি না। এটার কারণও আছে। এটার কারণ হচ্ছে যে আমাদের মিডিয়া হাউসগুলো দেখবেন যে এক্সপিরিয়েন্স লোক কম, আমার আপনার বয়সী লোক কিন্তু আমরা কিন্তু মাইনরিটি, যারা ইয়াং বেশিরভাগই দেখবেন। না, সেটা তো আরেকটা কারণও হতে পারে যে গত 15 বছরে যে পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছিল সেখানে সাংবাদিকতা ওই প্রসঙ্গে আসছি। ওই প্রসঙ্গে একটা হয় যে আপনি যাদেরকে দিয়ে রিপোর্ট করাচ্ছেন তাদের এভারেজ এজ হচ্ছে 26-27, ফলে সে তো খুব এক্সপিরিয়েন্স না। এক্সপিরিয়েন্স না হলে কিছু কিছু জিনিস আপনি জানবেনই না। আপনি হয়তো অনেক ট্যালেন্টেড জার্নালিস্ট, তো ট্যালেন্টেড জার্নালিস্ট মানে তো পরিবেশটাও ছিল না ঠিক, উন্মুক্ত পরিবেশে। হচ্ছে যে 15.5 বছরে যেই ধরনের মানে মিডিয়া যেই দমন নীতির শিকার হয়েছে, সেইখান থেকে মিডিয়া এসে রিসপন্সিবলি মানে অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে যে সে আসলে কি বুঝতে উঠছে না সে কিভাবে জার্নালিজমটা করবে। এই অনেক রকমের। এখন রিসেন্টলি আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে বিভিন্ন টক শোতে আওয়ামী লীগের প্রতি যারা সফট কর্নার তারা আবার আস্তে আস্তে ভোকাল হচ্ছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। তাদের মধ্যে একটা বড় একটা দেখছি যে তারা আওয়ামী লীগের রুলটাকে লেজিটিমাইজ করার চেষ্টা করছেন। হ্যাঁ, শেখ হাসিনা তো এইটা করতো, এরা এইটা করছে, এই টাইপের কথাবার্তা। শেখ হাসিনার সাথে কি এই গভর্নমেন্ট বা অন্য কারোর তুলনা চলে? সে তো একটা ব্রুটাল ডিক্টেটর ছিল, তার হাত দিয়ে 3,500 লোক। না, নির্বাচনে কেন আওয়ামী লীগ অংশ নেবে না সেই প্রশ্নও তো তারা তুলছেন। যারা এটা তুলছেন তাহলে বোঝা যাবে যে তারা মনে করেন না যে এই লোকগুলোকে যে হাসিনা খুন করেছে তাদের ব্যাপারে তাদের আসলে হাসিনার প্রতি তাদের এক ধরনের সফট মানে আছে, সাপোর্ট আছে। যারা ওই সময় যারা এগুলো করছেন তারা আপনি দেখবেন যে জুলাই আগস্টে কিন্তু এই যে ছেলেগুলো মারা গেল তাদের নিয়ে একটাও কোনো ধরনের কোনো সিম্প্যাথিও পর্যন্ত দেন না, একটা পোস্টও আপনি পাবেন না যে কেন হাসিনার লোকগুলো এদেরকে খুন করছে। তো এখন ট্রাইব্যুনালের ব্যাপারে আমরা জানি যে এই সরকারের দায়িত্বের মধ্যে অন্যতম একটা দায়িত্ব ছিল বিচার, যেটা আপনিও আগে বলেছেন কিংবা সরকারের তরফ থেকে বলা হয়েছে। তো আপনি নির্বাচনের কথা বললেন, সংস্কারের কথা বললেন, বিচারের বিষয়টা সর্বশেষ মূল্যায়নটা কিংবা অবস্থানটা কি একটু বলেন। বিচারের বিষয়টা হচ্ছে কি, বিচারকে আপনি ক্রেডিবল করতে হয়। বিচার আপনি করলেন, আমরা কিন্তু যে কোনো বিচার হাসিনারা বলে হয়েছে না, ক্যাঙ্গারু কোর্ট দিয়ে অনেক অপোজিশন লিডারকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে ইন্টারন্যাশনাল যারা রাইটস গ্রুপ, জি হ্যাঁ, হিউম্যান রাইটস ওয়াচ আপনি যদি পড়েন সেই সময় তাদের অনেক স্টেটমেন্ট পাবেন। তারা এটা নিয়ে বারবার আশঙ্কা প্রকাশ করছে যে এইখানে এরা আসলে ন্যায় বিচার পাচ্ছেন কিনা। তো আমরা চাচ্ছি যে যাদেরকে আমরা ট্রাইব্যুনালে আনতেছি তাদের জন্য ন্যায় বিচারটা তারা পান, এবং এই জন্য আমরা কোনো তাড়াহুড়া করতে চাচ্ছি না। বাট আবার যে আমরা লেজিলি কোনো কাজ করছি না তা না, আমরা কিন্তু যথেষ্ট দ্রুত গতিতেও কাজ করছি।
ইন্টারন্যাশনাল নর্মস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনেই কাজগুলো করা হচ্ছে। অলরেডি দেখেন 4টা ট্রায়াল শুরু হয়ে গেছে, 27টার ক্ষেত্রে ইনভেস্টিগেশন চলমান, আর 16টার ক্ষেত্রে চার্জশিট দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যতগুলো নোন কেস যারা মারা গেছে তার মধ্যে 819 জনের ক্ষেত্রে অলরেডি কেস দেওয়া হয়েছে। কেস দেওয়া মানেই হচ্ছে যে সেটার ইনভেস্টিগেশন কোনো না কোনো পর্যায়ে আছে। তো আমরা আশা করছি যে এই প্রত্যেকটা বিষয়ে আমরা আরো দ্রুত, সামনে যত দিন যাবে তত প্রোগ্রেসটা আরো আসতে থাকবে। সম্প্রতি আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদ নিয়েও কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে। কোনো একজন সচিব তিনি 8 জন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন, যদিও পরবর্তীতে ক্যাবিনেট সেক্রেটারি কিংবা বিএনপি মহাসচিব এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বলেছেন। তো এই বিষয়গুলোকে আদৌ কি মাননীয় প্রধান উপদেষ্টা কোনো কনগ্নিজেন্সি নিচ্ছেন নাকি এটা? না, ক্যাবিনেট সেক্রেটারি তো একদম স্পষ্ট বলেছেন যে ওনার যদি কোনো এভিডেন্স থাকে, আপনি একজনের এগেনস্টে, আপনার প্রতিষ্ঠানেই ধরেন আমার দেশেই, আপনি একজনের এগেনস্টে বললেন যে তুমি এই তার বিরুদ্ধে অভিযোগ আনলেন, তখন আপনি কি, তখন তো ওই লোকটা কি আশা করে যে আপনি এই অভিযোগগুলো আপনি প্রমাণ সহ দাখিল করা, যে দেখেন এই অভিযোগ। তো আমাদের তো একটা স্টেটের এগুলোর মেকানিজম আছে। আপনি যদি কারো বিরুদ্ধে যদি বলেন যে ওনার নামে এই অভিযোগগুলো পাচ্ছি, আপনি এন্টি করাপশন কমিশনে যেগুলো সাবমিট করেন, বা পুলিশ কেস যদি হতে থাকে পুলিশের কাছে যে বলেন যে ওনার নামে এই আমরা দেখছি, যেগুলো না আইনের ব্যর্থ হয়েছে, বা আপনি কোর্টে যান যে বলেন যে এই উনি এই করেছেন। তো কথা হচ্ছে যে আপনি মুখে বলছেন কিন্তু আপনি কোনো এভিডেন্স দেখাচ্ছেন, তাহলে তো আর হয় না। আমরা আশা করব উনি তো ফর্মার ব্যুরোক্র্যাট ছিলেন, সিনিয়র ব্যুরোক্র্যাট ছিলেন, তো উনি তো সেই অনুযায়ী মানে রেসপন্সিবলি উনি এগুলো জিনিস দেখবেন। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সুইপিং কমেন্ট করাচ্ছে, বরঞ্চ আপনি তার বিরুদ্ধে অভিযোগগুলো দাখিল করেন যে এই অভিযোগ আমরা আছে, বা এই আমার কাছে এভিডেন্স আছে। অভিযোগ মুখে বললেই তো আর হয় না, আপনার তো সেই ক্ষেত্রে এভিডেন্সগুলো দাখিল করতে হয়। এইরকম যদি কোনো এভিডেন্স ভবিষ্যতে আসে তাইলে কি প্রধান উপদেষ্টা তাকে রিজাইন করতে বলবেন? না, এভিডেন্সের ওইটা সত্যতাকে তো প্রমাণ করতে হবে। আপনি আমার বিরুদ্ধে বললেন যে শফিক সাহেব 500 কোটি টাকা বানাচ্ছেন, এরকম আকাশে হাজার বাজার কথা, যার বিরুদ্ধেই কিন্তু বাংলাদেশি সোসাইটি এগুলো বলাটা খুব সহজ। উনি তো অনেক টাকা বানাচ্ছেন, উনি তো এই মালিক। কথা হচ্ছে যে অভিযোগটা আগে তো আপনি প্রমাণ করবেন, বা আপনি অভিযোগগুলো কংক্রিট করে তারপরে একটা সুস্পষ্ট এভিডেন্স আনতে হবে যে না আমরা এই দিকে এই, যেমন ধরেন এইগুলোর এভিডেন্স কি, ওনার ব্যাংকে দেখা যাচ্ছে যে ওনার ব্যাংকে উনি যেই ধরনের ইনকাম করেন জ্ঞাত আয়ের অনেক বেশি। যেমন শেখ হাসিনার যিনি পিয়ন ছিলেন, আপনার মনে আছে, 400 কোটি টাকা। পরে ওনার ব্যাংক যখন খোঁজ নেওয়া হলো, দেখা গেলো যে ওনার ওই পিয়নের ব্যাংকের মধ্যে 626 কোটি টাকার লেনদেন হয়েছে। তো এগুলো তো বোঝা যায় যে তখন আপনি কিছু কিছু সাংবাদিকদের আপনার নাম আসছে, তাদের কারো 1000 কোটি টাকারও লেনদেন পাওয়া গেছে। তখন আপনি একটা সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে, ওইটা আপনি, কিন্তু আপনি সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, খালি বলছেন, সেক্ষেত্রে তো একটা গভর্নমেন্ট তো এইভাবে অপারেট করে না, পৃথিবীর কোনো গভর্নমেন্টই ওইভাবে অপারেট করে না। নির্বাচনের পরে আপনি কিংবা প্রফেসর ইউনূসের কি অবস্থা, কি ভূমিকা হবে? প্রফেসর ইউনূস তো বারবার বলেছেন ওনার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, উনি কোনো ধরনের কোনো পলিটিক্সে আসবেন না। উনি ওনার যে আগের কাজগুলো, উনি দেখেন সারা বিশ্বে সোশ্যাল বিজনেস নিয়ে বলে থাকেন, উনি 3-0 নিয়ে অনেক বলেন, এবং পৃথিবীতে প্রচুর ইউনিভার্সিটিতে 3-0 ক্লাব আছে, কয়েক হাজার ক্লাব আছে। তারপরে হচ্ছে উনি সোশ্যাল বিজনেসটা কি, এমন একটা বিজনেস যেখানে এটার যারা করবেন তারা ওইখান থেকে কোনো প্রফিট নেবেন না, ওই প্রফিটটা ওইটার সাথে বারবার ওই পারপাজেই চলে যাবে। তো এই সোশ্যাল বিজনেস উনি সারা বিশ্বে আরও ছড়িয়ে দিতে চান, এটা নিয়ে থাকবেন। প্লাস উনি একটা ইউনিভার্সিটি করার ইচ্ছা আছে, ওনার একটা বড় হাসপাতাল করার ইচ্ছা আছে, এগুলোতে উনি যাবেন। আর আমি আমার তরফ থেকে বলতে পারি আমি আমার জার্নালিজমে ফিরে আসব। আপনার 1 বছরে আপনার মিডিয়া টিমের অ্যাক্টিভিটিস নিয়ে যদি বলেন। আমাদের মিডিয়া টিম, আমি বলবো যে তারা ট্রেল ব্লেজিং কাজ করেছে, মানে এটা আমরা বলবো যে আপনারা এটা যাচাই করতে পারেন, নিজের ঢোল নিজে না পেটানোই ভালো। তবে আমরা চেষ্টা করেছি যে বিদেশে বা একটা
উন্নত বিশ্বে যে একটা মিডিয়া প্রেস টিম যে কাজগুলো করে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করেছি। আমরা যেটা করেছি প্রথম কাজ হচ্ছে যে আমরা মানুষের কাছে প্রতিদিন নিউজ দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেক দিন। এইটার জন্য আমরা একটা কাজ করেছি হলো, প্রথম হলো হোয়াটসঅ্যাপ আমরা একটা গ্রুপ করেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো সাংবাদিক ওইটার মেম্বার হতে পারেন, আপনি পারবেন যে কোনো, ইভেন মফস্বলের একটা সাংবাদিকও যদি বলেন যে আমি এখানে মেম্বার হতে চাই, আমরা তাকে মেম্বার করে নিব, ঠিক আছে। এবং ফলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রতিদিন আমাদের যে নিউজগুলো হচ্ছে এগুলো আমরা দিচ্ছি, আপনারা পাচ্ছেন, ভিডিও আমরা দিচ্ছি, টেক্সট আমরা দিচ্ছি, ফটো, মানে এটা একটা গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসটা ট্রান্সপারেন্ট করা প্রতিদিন। এটা এই জিনিস, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এইভাবে এটা আগে ছিল আপনি দেখেছেন? না, কোনোদিন ছিল, গত 54 বছরে ছিল না। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট আমরা প্রেস কনফারেন্স করি। প্রেস কনফারেন্সটা আগে যেটা ছিল যে সরকারের কেউ, মানে মন্ত্রীরা 2-1 করতেন, করলে হতো কি, আর বা যে প্রাইম মিনিস্টারের অফিসের ভিতরে, যে আমরা ওইটা প্রাইম মিনিস্টারের অফিসের ভিতরে রাখি নাই, না রেখে আমরা করেছি কি এটাকে বাইরে নিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছি। এটা ফরেন সার্ভিস একাডেমিতে হয়, যে কেউ পার্টিসিপেট, ইভেন সিটিজেন জার্নালিস্টরাও পার্টিসিপেট করতে পারে, আমরা সবার কোশ্চেনটা নেই। তো ওইটাও আপনি দেখছেন যে ওইটা, এবং ওইটা যখন প্রেস কনফারেন্সটা শেষ হয়, যারা বাইরে অ্যাটেন্ড করতে পারলো না, আমরা যেটা করি ওইটার ভিডিওটা আমরা শেয়ার করি সবার সাথে, যাতে আপনি চিটাগাংয়ের একটা ডেইলি তা সেও যেন পায়, বা সিলেটের একটা ডেইলি, বা সিলেটের একটা সাংবাদিক এইটা নিয়ে রিপোর্ট করতেছেন, উনিও যেন মানে ডিপ্রাইভ না থাকেন। তারপরে হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া পেজ করেছি, ফেসবুক, টুইটার, এক্স, তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউব। আমরা যা যে অ্যাক্টিভিটিস যা যা করছি সেগুলো প্রত্যেকটাই ওগুলো আসছে। ফলে ফেসবুকে দেওয়ার কারণে হচ্ছে কি পুরো জনগণ, বাংলাদেশের ধরেন 12 কোটি লোক ফেসবুক ব্যবহার করে, তাহলে 12 কোটি লোকের যে কেউ ওই আমাদের পেজে যে দেখতে পারবেন যে আমাদের কি কি করছি, সরকারের অ্যাক্টিভিটিস। প্লাস হচ্ছে যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে অনেক কোশ্চেনের তো তৈরি হয়। যেমন আমি আপনার এখানে এসছি, কেন এসছি, আপনার কাছে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আমরা চাই এই উত্তরগুলো আপনার কাছে যে এগুলোর উত্তর দিতে। সেই জন্য আমার যে প্রেস টিমের যারা আছেন, আজাদ মজুমদার আছেন আমাদের ডিপিএস, অপূর্ব জাহাঙ্গীর আছেন আমাদের ডিপিএস, তারপরে ফয়েজ আহমেদ আছেন, সুচিস্মিতা তিথি আছেন, নাইম আলী আছেন, এরা হচ্ছে কি বিভিন্ন টিভিতে যান। এমন না যে আমি জোর করে যাচ্ছি, আপনি আমাকে ইনভাইট করলে আমি যে আমার উত্তরগুলো আমি দিচ্ছি। তো ফলে সব দিকে যে ধরনের জিজ্ঞাসাই আসুক না কেন, জনগণের থেকেই হোক, মিডিয়া হাউসগুলোর থেকে হোক, সিভিল সোসাইটিতে হোক, আমরা প্রতিদিন তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। শফিক ভাই, আজকে আপনি অনেক বিষয়ে কথা বললেন, আপনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামীতে আরও যে কোনো অনুষ্ঠানে আপনাকে আমরা পাবো আমাদের সাথে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই আলোচনা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমাদের স্পেশাল অনুষ্ঠানটি শেষ করছি। আল্লাহ হাফেজ।